খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকে 30টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। বারুইপুরের ঘটনার পরই কড়া পদক্ষেপ, রাজ্যের সমস্ত বেআইনি মদের ঠেক ভাঙতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ঋতব্রত শিবিরকে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি কলকাতা পুলিশের, প্রস্তুতি শুরু বিদ্রোহী তৃণমূলের। আমাদের এত ভোটার ছিল না, ভাবিনি 208টা সিট পাবো, বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি সাংসদের। আপনারা শুনলে খুশি হবেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। 21শে জুলাই ধর্মতলাতেই সমাবেশে অনড় কালীঘাট তৃণমূল, শুভেন্দু সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের। যত নষ্টের গোড়া আইপ্যাক, ঋতপন্থী তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পেয়ে বিস্ফোরক অনুব্রত। সূর্যপুর ফাঁড়িতে কতজন পুলিশ, নিরীহ কেউ যেন না ফাঁসে, বারুইপুর কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সিদ্ধান্ত দিল্লির, শ্রমিকবাবু একা নন, বিক্ষুব্ধ কর্মীদের ক্ষোভের মুখে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন দিলীপ। মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, সুগার প্রেশার সহ 39টি দরকারি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। মমতাকে ক্ষমতাচ্যুত করে প্রথম চুল কাটলেন কৌস্তব। 3 বছর আগে প্রতিজ্ঞা নিয়ে এই রাস্তায় বসেই ন্যাড়া হয়েছিলেন। বিজেপি করার অপরাধে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। ডাবল ইঞ্জিনে দুরন্ত গতি, ডানকুনিতে 600 কোটির লগ্নি, লাক্সকোজি কারখানা সম্প্রসারণে শুভেন্দু। চলতি মাসেই তৃণমূলের বিদ্রোহী প্রাক্তন বর্তমান এনসিপিআই সাংসদরা বিজেপিতে। মমতা জমানায় পড়ুয়াদের জামায় রাজনীতির রং, স্কুল ইউনিফর্ম নিয়ে ডিআইদের সমীক্ষার নির্দেশ। ফিরতে চলেছে 2022 সালের আগের অবস্থা, রাজ্যের সমস্ত স্কুলে এবার বড় বদলের নির্দেশ শুভেন্দুর। শুভেন্দুকে নিয়ে পুরনো আপত্তিকর চ্যাট ফাঁস, লালবাজারের বড় পদক্ষেপ, সাসপেন্ড 2 পুলিশ কর্তা। ভাষা নয়, শিল্পে মেলায় ভারত, কারো রক্তচক্ষু নেই, সিঙ্গুরের স্বপ্ন পূরণে শিল্পপতিদের আবেদন শ্রমিকের। বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, যুবশক্তি ভরসা কার্ডে মাসিক 3000 টাকা, আবেদনের শর্তাবলী জানুন। যারা জেল খাটিয়েছে তাদের সঙ্গে চা খাবো, বৈঠকে তৃণমূল নেতাদের দেখে মেজাজ সপ্তমে বিজেপি বিধায়ক দানার। ঘূর্ণাবর্ত সক্রিয়, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, কোন জেলায় কবে, কলকাতায় বৃষ্টি আর কতদিন। স্কুলের সামনেই ছাত্রীকে দেখিয়ে নোংরা অঙ্গভঙ্গি, মাঝবয়সী লোককে বুঝিয়ে দিল ছাত্ররা। সরকারি নির্দেশ অমান্য করে হকার উচ্ছেদ, আসানসোলের 3 আধিকারিককে শোকজ। নিধিরাম সর্দার বলে ইস্তফা পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল বলছে এতদিন তো মধু খেলেন। মৃতের পরিবারকে 25 লক্ষ, দাদাকে চাকরি, পরিবারের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সিঙ্গুরের 20 বছর পর উলট পুরাণ, মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি অধিগ্রহণের বড় ঘোষণা শুভেন্দুর। এবার কোর্টে দেখা হবে, নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই কাকে নোটিশ পাঠালেন সায়নী। খুনি ধর্ষকরা ভয়ে থাকুক, বাকিরা দোকানপাট খুলুন, বারুইপুরে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে, গণপিটুনির ঘটনায় অতি বাম মৌলবাদী ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। আরজিকর কাণ্ডে নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট নষ্ট করার অভিযোগ, সিবিআইকে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা মূল কারণগুলিকে চিহ্নিত করে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। রাজ্যের সমস্ত বেআইনি মদের ঠেক এবং মাদক ব্যবসার জাল পুরোপুরি গুটিয়ে ফেলতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ধরনের সামাজিক ব্যাধিকে সমূলে বিনষ্ট করতে রাজ্য জুড়ে 2 সপ্তাহের এক বিশেষ অভিযান চালানোর জন্য রাজ্য পুলিশের ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বারুইপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনার জেরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এই 2 পরিবারের গভীর শোকে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বারুইপুরের সূর্যপুরে একটি নতুন পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বারুইপুরের অপরাধের পিছনে মূল কারণ হল বেআইনি মাদক ও মদের ঠেকগুলির দাপট। তার মতে মদের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং গাঁজা, চরস বা অন্যান্য মাদকের সহজলভ্যতা যুব সমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছে এবং সামাজিক শান্তি বিঘ্নিত করছে। এই উদ্বোধনী মঞ্চ থেকেই রাজ্য জুড়ে মাদক ও বেআইনি মদের আস্তানার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুলিশের এই বিশেষ অভিযানে কোনো রকম সামাজিক ও রাজনৈতিক আপোষ বরদাস্ত করা হবে না। আগামী 2 সপ্তাহ রাজ্য জুড়ে একটানা বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ প্রশাসন। গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরতলি কোথাও যাতে সমাজ বিরোধী কাজ চলতে না পারে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপক অভিযান সফল করতে পুলিশের বিশেষ ব্যাটালিয়নের জওয়ানদের সরাসরি ময়দানে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাধারণ পুলিশ কর্মীদের পাশাপাশি এই সুশিক্ষিত ও দক্ষ জওয়ানরা মাঠে নামলে বেআইনি মাদক কারবারিদের আস্তানাগুলি পুরোপুরি ভেঙে দেওয়া সহজ হবে। স্থানীয় স্তরে গোয়েন্দাদের কার্যকারিতা বাড়িয়ে অপরাধের উৎসস্থলগুলিকে দ্রুত চিহ্নিত করার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। লড়াইটিকে কেবল প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ না রেখে সামাজিক রূপ দেওয়ার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান। তিনি বলেন নিজের এলাকায় কোনো বেআইনি মদের ঠেক কিংবা গাঁজা, চরসের ব্যবসার খবর জানতে পারলে সরাসরি পুলিশকে জানান। সাধারণ নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং তথ্যদাতার নাম সম্পূর্ণ গোপন রাখবে বলে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে রাজ্য জুড়ে সক্রিয় থাকা বেঙ্গল এসটিএফ প্রতিদিন সাহসিকতার সাথে কাজ করছে। ট্রেন, দূরপাল্লার বাস এবং বিভিন্ন আন্তঃরাজ্য সীমানায় লাগাতার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সামগ্রী বাজেয়াপ্ত করছে তারা। তবে এই মহাসড়ক ও রেলের অভিযানের পাশাপাশি এখন জেলা স্তরের প্রত্যন্ত গ্রামীণ অলিগলিতে লুকিয়ে থাকা চক্রগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মুখ্যমন্ত্রী সাফ জানান, বারুইপুরের ঘটনার পিছনে কার্য ও কারণে স্পষ্ট যোগসূত্র রয়েছে। বেআইনি নেশার আস্তানাগুলি অপরাধ প্রবণতা বৃদ্ধির প্রধান চালিকা শক্তি। এই সামাজিক দূষণ থেকে সমাজকে মুক্ত করতে না পারলে নারীদের নিরাপত্তা এবং যুবশক্তির সুস্থ বিকাশ বজায় রাখা কঠিন। সুতরাং প্রতিটি বেআইনি ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ অত্যন্ত জোরালোভাবে কার্যকর করা শুরু হয়েছে। অনুমতি পাওয়ার পর থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। বিদ্রোহী তৃণমূলের নেতাদের দাবি, এবারের 21শে জুলাই শুধু শহীদ স্মরণ নয়, সংগঠনের শক্তি ও জনসমর্থনেরও বড় পরীক্ষা হবে। 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের জন্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে অনুমতি দিল কলকাতা পুলিশ। শনিবার কলকাতার বোট ক্লাবে দলের সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত। তিনি বলেন, আপাতত আমাদের প্রথম রাজনৈতিক লক্ষ্য 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন। সেই উপলক্ষে ধর্মতলা জওহরলাল নেহেরু রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। 21শে জুলাইয়ের শহীদ দিবস দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান কর্মসূচি। বিরোধী রাজনীতি করার সময় থেকে শুরু করে ক্ষমতায় থাকার 15 বছরেও ধর্মতলায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটিয়ে এই কর্মসূচিকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করেছিলেন তিনি। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক পরিস্থিতিও বদলেছে। এই প্রেক্ষাপটে মমতা আগেই ঘোষণা করেছেন, অনুমতি মিলুক বা না মিলুক, প্রয়োজন হলে অল্প সংখ্যক কর্মী সমর্থককে নিয়ে হলেও তিনি 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করবেন। কালীঘাট তৃণমূল শহীদ দিবস ধর্মতলার পুরনো জায়গাতেই অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই করতে অনড়। পুলিশ অনুমতি দেয়নি। উল্টে ওই জায়গা মাপজোক করার কারণে কুণাল ঘোষ, দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তারপরেও সমাবেশ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। অনুমতি পাওয়ার পর থেকে ঋতব্রতের নেতৃত্বাধীন শিবির জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। বিদ্রোহী তৃণমূলের নেতাদের দাবি, এবারের 21শে জুলাই শুধু শহীদ স্মরণ নয়, সংগঠনের শক্তি ও জনসমর্থনেরও বড় পরীক্ষা হবে। ফলে একই দিনে 2 তৃণমূল শিবিরের কর্মসূচিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা ও আগ্রহ। বিদ্রোহী তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। সেই অনুযায়ী সাংগঠনিকভাবে কর্মসূচির প্রস্তুতি চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই সভার বিস্তারিত কর্মসূচি, অংশগ্রহণকারী নেতাদের তালিকা এবং অন্যান্য সাংগঠনিক বিষয় প্রকাশ করা হবে বলেও তিনি জানান। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটে।
নির্বাচনে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিজেপির সরকার গঠন করে। এরপর তৃণমূলের একাংশ বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করেন। পরবর্তীতে ওই শিবির মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দলের নতুন ওয়ার্কিং কমিটি গঠন করে। গত 22শে জুন নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ঘোষণা করা হয়। একই সঙ্গে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিনকে সহ চেয়ারপারসন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে সাধারণ সম্পাদক এবং আখরুজ্জামান আনসারিকে কোষাধ্যক্ষ করা হয়। এরপর থেকে একাধিক নেতা ও জনপ্রতিনিধি ঋতব্রত শিবিরে যোগ দেওয়ায় বিদ্রোহী গোষ্ঠীর সাংগঠনিক শক্তি ক্রমশ বাড়ছে বলে দাবি দলের নেতাদের। রাজ্যে প্রথমবার ক্ষমতায় বিজেপি, বিপুল পরিমাণ ভোটে জিতে 2026-এ মসনদে গেরুয়া শিবির। নির্বাচনে অভাবনীয় ফলের কথা বলতে গিয়ে আজও অনেকে অবাক হন। জেতার বিষয়ে আশাবাদী হলেও আসন সংখ্যা তাক লাগিয়েছে তাদের। রাজনৈতিক নেতা থেকে বিশ্লেষক একথা এক বাক্যে মেনে নেন। বিজেপির হেভিওয়েটরা অবশ্য প্রকাশ্যে এমন বাক্য কখনোই স্বীকার করেননি। তাহলে আবকিবার 200 পার কি সত্যি ভেবেছিলেন তারা ভোটের আগে? গেরুয়া শিবিরের সাংসদ কিন্তু তেমন কথা বলছেন না। নদিয়া জেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে এদিন সাংবাদিক বৈঠক ডেকেছিলেন সাংসদ জগন্নাথ সরকার। সেখানে জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থী ও কিভাবে তা দখলে রাখা যায়, ভবিষ্যতে কি হতে পারে তা চুলচেরা বিশ্লেষণ করেন। সমর্থন প্রসঙ্গ উঠতেই সামনে আসে বিধানসভা নির্বাচনের কথা। 2021-2024 যথাক্রমে বিধানসভা ও লোকসভা নির্বাচনে বাংলায় ক্ষমতা পাওয়া নিয়ে গেরুয়া শিবির প্রবলভাবে আত্মবিশ্বাসী হলেও 2026-এর ক্ষেত্রে কিছুটা খামতি ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের অনেককেই বলতে শোনা গেছে, জনসভায় হেভিওয়েটদের বক্তব্যে ধার থাকলেও আবকিবার 200 পারের মতো স্লোগান শোনা যায়নি। তৃণমূল বিরোধী অর্থাৎ সরকার বিরোধী কথায় ভরেছিল বক্তব্য। ভোটের ফল প্রকাশের পর বহু বিজেপি সমর্থক বলেছিলেন এমন ফল আশা করা যায়নি। এবার সে কথাই বললেন সাংসদও। এত মানুষের সমর্থন পাবে তাঁর দল তা তিনি ভোটের আগে মোটেও বোঝেননি। সেই পরিস্থিতিই ছিল না। তিনি মনে করেন মানুষ প্রধানমন্ত্রীর কাজ দেখেছেন, একটা ভরসা তৈরি হয়েছে, আর সেই বাতাবরণেই ক্ষমতায় এসেছে বিজেপি। জগন্নাথ সরকারের অকপট স্বীকারোক্তি, আমাদের কি ছিল, এত ভোটার ছিল না, মানুষ ভোট দিয়েছে, আজ 208টা সিট। কে বলতে পারতো ভোটের আগে যে আমরা এতগুলো সিট পাবো? তাহলে সমর্থন আছে, মানুষ এসেছে, ভোট দিয়েছে। এমন বাতাবরণ তিনি নদিয়া জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও আশা করছেন। তৃণমূল পরিচালিত পরিষদ বর্তমানে প্রশাসকের হাতে, প্রত্যেকেই ইস্তফা দিয়েছেন, ফলে ভেঙে গেছে বোর্ড। এই পরিস্থিতিতে পুনরায় নির্বাচন। বিজেপির রয়েছে মাত্র 6 জন, কিন্তু সাংসদ আশাবাদী বাকিদের সমর্থনও তারা পাবেন এবং আগামী দিনে জেলা সভাধিপতি নির্বাচিত হবেন গেরুয়া শিবির থেকেই। তৃণমূলের লোকজনের বিজেপিতে যোগ প্রসঙ্গে খুব একটা গুরুত্ব দেননি তিনি। বলেছেন ভালো তৃণমূলের কথা, কিন্তু পুরোটাই ছেড়ে দিয়েছেন দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে। আপাতত দলের সঙ্গে কারো পদত্যাগ এবং সমর্থনের প্রশ্ন নেই বলে জানিয়েছেন জগন্নাথ সরকার। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না, ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের সভায় তিনি বলেন, আমাদের বাজেটে দেখবেন আমাদের দিদি মা বোনদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30 আগস্ট অবধি চলবে, ভেরিফিকেশন হবে, প্রত্যেক যোগ্য প্রাপক পাবেন, অযোগ্যরা বাতিল হবেন। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলায় 15 লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিলেন। আমরা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা 1 জুলাই দিয়েছি। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। গত 1 জুলাই নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে 2 পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলির 5 মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। ছিলেন অন্যান্য মন্ত্রী ও মুখ্য সচিব। তৃণমূল জমানায় মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিভাবে পুরুষরা পেয়েছিলেন তা এখন সামনে আসছে। সেই বিষয়টা নিয়েও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500-500-500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল বলেছিলেন,
অন্নপূর্ণা যোজনার কাজ সফলভাবে চলছে। ৩রা জুনে এই প্রকল্প চালু হওয়ার পরই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। আমাদের কাজ চলছে এখনো, পোর্টাল খোলা আছে, অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশনও চলেছে। জনতা শিবিরে ব্লকে ব্লকে এই ফর্ম নেওয়া হয়েছে। এলিজিবিলিটি অনুসারে স্বচ্ছতা বজায় রেখে কাজ চলছে। এনকোয়ারি অফিসার ডেটা ব্যাংকেও কাজ চলছে। সব দিকে নজর রেখেই কাজ হবে। দিন কয়েক আগে ফেসবুক লাইভে এসে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে প্রায় 1.5 কোটির উপর মা বোনেদের নাম কেটে দিয়েছে শুনেছি। তারা আজ হাহাকার করছেন। স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানি না। মিড ডে মিলে হেল্পার যারা কাজ করতেন তারাও আজ হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী 21শে জুলাই শহীদ দিবস কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। প্রসঙ্গত, 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের মহাকরণ অভিযান চলাকালীন পুলিশের গুলিতে 13 জন কর্মীর মৃত্যু হয়েছিল। সেই স্মৃতিতে বিগত 3 দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় এই শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করে আসছে তৃণমূল। এটি দলের সবচেয়ে বড় বার্ষিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শাসক দলের বিপর্যয়ের পর কলকাতা ট্রাফিক ও আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে ধর্মতলায় রাস্তা আটকে কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। এরপরই বিষয়টি নিয়ে জটিলতা বাড়ে। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় নির্বাচনের পর দলের অভ্যন্তরীণ বিভাজনের জেরে। বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কালীঘাট গোষ্ঠী উভয় পক্ষই আগামী 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে আলাদাভাবে শহীদ দিবস পালনের জন্য অনড় অবস্থান নিয়েছে। এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে কদিন আগেই কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং দোলা সেন প্রস্তাবিত সভাস্থল পরিদর্শনে যান এবং ফিতে দিয়ে জায়গার মাপঝোঁক করেন। সরকারি অনুমতি মেলার আগে সভাস্থল মাপার অভিযোগে কলকাতা পুলিশের তরফে তাঁদের বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল নেতাদের তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি উপহাসের সুরে বলেন, অনুমতি পাওয়ার আগেই নেতারা ফিতে নিয়ে মাপঝোঁক করতে চলে গেছেন। একই সঙ্গে তার পরামর্শ, যদি বিশাল জনসমাগমের আশা থাকে তবে ভিক্টোরিয়া হাউসের সামনে জেদ না ধরে নেতাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার কথা ভাবা উচিত। এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে এবার 21শে জুলাইয়ের ঐতিহ্যবাহী সভার ভাগ্য নির্ধারণ হতে চলেছে আদালতের রায়। ভোট ময়দানে রণকৌশল সাজাতে অতিরিক্ত আইপ্যাক নির্ভরতায় ডুবিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। 26এর বিধানসভা নির্বাচনে দলের চূড়ান্ত ভরাডুবির পর নেতাদের একাংশের মুখে এই সমালোচনা শোনা গিয়েছে। কেউ কেউ আইপ্যাক বিরোধিতায় ঘাসফুল শিবির ত্যাগ করেছেন, কেউ আবার সমালোচনা করেও দলের সঙ্গে থেকে শিবির বদলেছেন শুধু। আর সেই অন্য শিবিরে গিয়ে পদপ্রাপ্তির পর সেই আইপ্যাককেই দুষলেন মমতার প্রিয় তৃণমূলের আদি সদস্য তথা বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। শনিবার আনুষ্ঠানিকভাবে অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে ঋতব্রত শিবির। এই দায়িত্ব একসময় তিনি একাই সামলেছেন। এদিন কলকাতায় তার আসার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। তবে পদপ্রাপ্তির খবর তিনি জেনেছিলেন আগেই। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেষ্ট বললেন, বিধানসভা এবং লোকসভা ভোটে প্রার্থীদের জয়যুক্ত করিয়েছি, তখন আইপ্যাক ছিল না। কি এমন হলো যে আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো? আমি তৃণমূলকে ভালোবাসি, কংগ্রেস থেকে তৃণমূল হয়েছি, সকলকে নিয়েই দলের নির্দেশ মেনেই টিম বীরভূম পরিচালনা হবে। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি হিসেবে বরাবর অনুব্রত মণ্ডল ছিলেন একম এবং অদ্বিতীয়ম। তার নেতৃত্বে রাঙামাটি দলীয় সংগঠন এতদিন ধরে জেলায় গেরুয়া প্রবেশ রুখে দিতে সক্ষম হয়েছিল। এমনকি গরু পাচার মামলায় প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়ে ফিরে জেলা সভাপতির পদটি অটুট রেখেছিলেন মমতার প্রিয় কেষ্ট। শেষ লোকসভা ভোটেও বীরভূমের 2টি আসন ধরে রেখেছিল তৃণমূল, তা অনুব্রত তৈরি শক্ত সংগঠনের উপর দাঁড়িয়েই। পরে অবশ্য জেলায় গোষ্ঠীকোন্দল বাড়তেই মমতা বন্দ্যোপাধ্যায় আর এককভাবে কেষ্টর ওপর দায়িত্বভার ছাড়েননি। বীরভূমের সংগঠন দেখার জন্য তৈরি করে দিয়েছিলেন কোর কমিটি। অনুব্রত তাতে একজন সদস্য মাত্র ছিলেন। সেই থেকে ক্ষোভের সঞ্চার। এতদিন পর তা প্রকাশ্যে আসে। বারুইপুরের সূর্যাপুরে নতুন পুলিশ ফাঁড়ির পরিকাঠামো কেমন হবে তা সবিস্তারে জানানোর পাশাপাশি পুলিশি ধরপাকড় নিয়ে অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবনির্মিত এই আউটপোস্ট বা ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আন্দোলনের নামে যারা রেল লাইনে লোহার বিম ফেলেছে কিংবা সমাজ বিরোধীমূলক কাজ করেছে তাদের কোনো রেয়াত করা হবে না।
তবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন, বিক্ষোভে সামিল হওয়া কোনো নিরীহ মানুষ যেন ভুল করে এই ঘটনায় ফেঁসে না যান। 4 দিনে তৈরি ফাঁড়ি রইল মহিলা হেল্প ডেস্ক ও বড় বাহিনী। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের করা যুক্তিগ্রাহ্য দাবির কথা স্মরণ করে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং ডিজিপি সিদ্ধনাথ গুপ্তকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মাত্র 4 দিনের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় এই স্থায়ী ফাঁড়ি তৈরি করেছে জেলা পুলিশ। সূর্যপুর আউটপোস্টের পুলিশ সংখ্যার খতিয়ান দিয়ে শুভেন্দু অধিকারী জানান, এলাকা নিরাপত্তার জন্য এখানে মোতায়েন থাকছে এক বড় বাহিনী। নতুন এই ফাঁড়িতে থাকবেন 4 জন অফিসার, এর মধ্যে 2 জন সাব ইন্সপেক্টর এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এছাড়াও থাকবেন 8 জন কনস্টেবল, এর মধ্যে 6 জন পুরুষ কনস্টেবল এবং 2 জন মহিলা কনস্টেবল। সঙ্গে থাকবেন 8 জন সিভিক ভলান্টিয়ার। এছাড়াও থাকছে একটি কন্ট্রোল রুম এবং মহিলাদের সহায়তার জন্য বিশেষ মহিলা হেল্প ডেস্ক। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 5-7 দিনের মধ্যে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং এই ফাঁড়ি থেকেই তার সরাসরি নজরদারি বা মনিটরিং করা হবে। গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত, কিন্তু নিরীহ মানুষ যেন না ফাঁসে। এলাকায় পুলিশের ব্যাপক ধরপাকড় প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের উদ্বেগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। ওটা রাষ্ট্রবিরোধী কাজ। নির্দোষ ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে কোনো আপোষ করা হবে না। তবে একই সঙ্গে সাধারণ মানুষের ক্ষোভের অধিকারকে মান্যতা দিয়ে তিনি যোগ করেন, বাকি যদি কোনো সাধারণ ক্ষুব্ধ জনতা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন বা বিক্ষোভ করে থাকেন তাকে আমরা স্বাগত জানাই। ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক অধিকার সবার আছে। পুলিশের সক্রিয়তায় সাধারণ মানুষ যাতে হেনস্থার শিকার না হন তার জন্য আইজি কঙ্কর বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুলিশের কাজে হস্তক্ষেপ না করে তার পরামর্শ, যদি ভিড়ের মধ্যে ভুল করে কাউকে ধরেও ফেলা হয় তবে আইজি সাহেব যেন বিশেষভাবে খতিয়ে দেখেন যাতে কোনো নিরীহ বা ইনোসেন্ট মানুষ এই ঘটনায় ফেঁসে না যান।